Cartography, definition, maybe classification, that's its story, etc. ছিল। তো এই যে মানচিত্রাঙ্কন বিদ্যা সেটা কি, মানচিত্রাঙ্কনটা কি, আমি শুরু করে দেই, কারণ হচ্ছে তোমাদের বন্ধুরা আসলে আসুক নাই, সবাই একটু খাতা কলম নিয়ে বসে আমি যখন বলবো তখন এটা একটু লেখো। তো মানচিত্রাঙ্কন বিদ্যাটা হচ্ছে যে সৃষ্টির শুরু থেকেই যখনই মানুষের মানে যখন মানুষের জ্ঞান বৃদ্ধি হয়েছে বা মানুষ যাযাবর জীবন ত্যাগ করেছে বা যাযাবর জীবনের আগে যেখানে যেত সেই স্থানে দেখা যেত সে চিত্র এঁকে রাখতো, যে আমি এই পথ ধরে গেছি, সেই পথটাতে এরকম পাহাড় দেখছি, নদী দেখছি, সমতল ভূমি দেখছি। তো এরকম যে চিত্র এঁকে রাখা বা পাহাড়ের গর্তে যে চিত্র এঁকে রাখা, এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলোই হচ্ছে মানচিত্রাঙ্কন। তো তখন তো মানচিত্রাঙ্কনের তো কোনো স্কেল ছিল না। তো এই যে ধাপে ধাপে পরিবর্তন হয়ে তারপরে আমরা প্রথম মানচিত্র বলি যে গ্রিকরা প্রথম মানচিত্র এঁকেছিল একদম থালার মতো একটা জায়গায়, কি চিহ্নিত স্থান দিয়ে। তাদের কাছে মনে হইতো পৃথিবীতে 3টাই মহাদেশ আছে আর চারপাশে সাগর। এটা তোমরা কিন্তু ইসে পড়েছো, এই যে কনসেপ্টে পড়েছো, মানচিত্রাঙ্কন বিদ্যা। ঠিক ওই জিনিসটাই আরেকবার রিভিশন দিলে বুঝবে। সেই চিত্র অঙ্কন থেকে শুরু করে আজকের মানচিত্রাঙ্কন বিদ্যা সবচেয়ে বেশি উন্নত হয়ে গেছে। কারণ এখন আমাদের পথ চলায় বা যে কোনো জায়গায় বা যে কোনো কিছু নির্ণয় করার ক্ষেত্রে মানচিত্রাঙ্কনটা বা মানচিত্রটা খুব বেশি দরকার। ইভেন তুমি দেখো তোমার প্রাত্যহিক জীবনে এখন যদি তুমি ফুড পান্ডারে খাবার অর্ডার দাও, ফুড পান্ডা কিন্তু তোমার বাড়ি দেখবে কোথা থেকে, যে স্পেস থেকে স্পেস। তাহলে মানচিত্রটা আবার আমি যদি পাঠাও বা উবারে করে গাড়ি যাই, তোমরা কি দেখাও, রাস্তাটা দেখায় দাও না, এখান থেকে এই পর্যন্ত একটা রাস্তাটা চিহ্নিত হয়ে যায়। তাহলে এই যে চিহ্নিত হওয়াটা সেটাই মূলত হচ্ছে মানচিত্রাঙ্কন। এই মানচিত্রাঙ্কন যে বিষয়ে আমরা পড়াশোনা করি সেটা হচ্ছে মানচিত্রাঙ্কন বিদ্যা। মানচিত্রাঙ্কন বিদ্যার এখন কিন্তু বাবা আরো আধুনিক, এখন আমরা কি জিআরএস দিয়ে মানচিত্রাঙ্কন করতেছি, তারপর রিমোট সেন্সিং দিয়ে মানচিত্রাঙ্কন করছি, এই যে বিভিন্ন ধরনের সফটওয়্যার এখন আসছে। তাহলে সেই প্রাচীন যুগ থেকে হাতে থেকে শুরু করে এখন হচ্ছে সেই পুরো একদম আমাদের নতুন যে ধাঁচ। তো ধীরে ধীরে এই যে মানচিত্রাঙ্কন বিদ্যা সেটা খুব অনেক উন্নত হয়েছে, এবং উন্নত হওয়ার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে এখন আমরা স্কেলের ব্যবহার করছি। তো স্কেলের ব্যবহার দ্বারা সহজে আমরা এটাকে নির্ণয় করতে পারছি। ঠিক আছে, তা এই জিনিসটা তোমরা কনসেপ্ট বইতে আরেকবার রিডিং করবা, রিডিং করলে ভালো বুঝবা। বাবা আমি তোমার এখানে ব্রড কোশ্চেন আসে না পরীক্ষায়, জাস্ট এটা আমরা পড়বো হচ্ছে ভাইবা বোর্ডের জন্য, কারণ ভাইবা বোর্ডে মানচিত্রাঙ্কন বিদ্যা সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে যে বলো প্রথম মানচিত্রাঙ্কনটা কি ছিল, পরবর্তীতে কি হয়েছে। বুঝতে পেরেছো সবাই? এটা হচ্ছে তুমি তোমার বর্ণনা আকারে বলবা। ইভেন এটা কিন্তু তোমাদের পড়া, আমার ধারণা জানার মধ্যে তোমাদের কনসেপ্টের কিন্তু এটা পড়া একটা জিওগ্রাফিক্যাল থটস এন্ড কনসেপ্টের এই বিষয়টা, এটা একটা হচ্ছে পড়া। মানচিত্রাঙ্কন বিদ্যা এখন হচ্ছে লোকে স্কেল দিচ্ছে, গুগলে যাও, গুগল ম্যাপে গেলেই দেখবা যে সেখানে কিন্তু অভিক্ষেপ দিচ্ছে, চার কোনো একটা ছক কিন্তু এখানে দেখা যায়। ঠিক আছে, সেই মানচিত্রাঙ্কন বিদ্যার মূল বিষয়টাই হচ্ছে মানচিত্র। তো মানচিত্রটা কোথা থেকে আসছে? ল্যাটিন শব্দ মাপ্পা থেকে বলছে মানচিত্রটা আসছে, মানচিত্র শব্দটি আসছে। তো এই যে মাপ্পা শব্দটা বোঝায় যে এক টুকরা কাগজ বা এক টুকরা কাপড়। প্রাচীন যে আমাদের সিনেমাগুলো দেখায়, এনশিয়েন্ট সিনেমাগুলো দেখি, তখন কিন্তু দেখবা যে একটা কাপড়ের টুকরা বিছানো আছে বা টেবিলের উপর কিছু পর্বত দিয়ে চিত্র আঁকা আছে, এটা দিয়ে ওরা যুদ্ধ করবে বা কোন দিক দিয়ে অভিযান পরিচালনা করবে, সেভাবে গেছে। এই যে সেই মানচিত্রাঙ্কন বিদ্যা কাপড় বোঝাতো, এই জন্য মাপ্পা মানেই হচ্ছে এক খণ্ড কাপড় বা ধরা যায় এরকম রুমাল বা টেবিলের আচ্ছাদন। তো এক খণ্ড কাপড় বা টেবিলের আচ্ছাদন, এই মাপ্পা শব্দটা আবার গ্রিকরা যখন পছন্দ করে, ল্যাটিন শব্দগুলো মূলত বেশিরভাগই গ্রিকদের শব্দ নাকি? আমি ঠিক এটা ধারণা আমার কম এই বিষয়ে। ল্যাটিন শব্দটা তোমরা কি কেউ জানো ল্যাটিন শব্দটা কোথা থেকে আসছে? জানলে বলো, সমস্যা নাই। আমি কিন্তু বলছি ক্লাস দেয়া এবং নেয়া, আমি যা জানবো না আমি তোমাদেরকে তাই জানাবো, বা তোমাদের থেকে আমি জানবো যে এটা এখান থেকে আসছে।
কারণ কোন নাম্বার টাকা দেবে তুই ব্যাটাই দিব। তো এই যে ল্যাটিন শব্দ মাপ্পা, এটা আবার রোমানদের কাছে খুব বেশি ভালো লাগে না। তারা কি ব্যবহার করতো? ফর্মা, টাবুলা, তারপরে কোরিওগ্রাফিকা, তারপরে হচ্ছে স্পেহিয়া, এসপি স্পেহিয়া, এই যে সমপিকচারা, এই শব্দগুলো তারা ব্যবহার করত এই মানে মানচিত্রকে। তো 840 খ্রিস্টাব্দের দিকে সেন্ট রিকুয়েরের মঠবাসী ভিক্ষু মিকন মধ্যযুগীয় পৃথিবীর মানচিত্রকে মাপ্পা মুন্ডি নামে অভিহিত করেন। এবং এই যে মাপ্পা মুন্ডি সে যে অভিহিত করেছিল, মধ্যযুগে কিন্তু অন্ধকার যুগ বলা হয়। মধ্যযুগটা কিন্তু বলা হয়েছে ধর্মের প্রাদুর্ভাবের এত বেশি হয়ে গেছিল যে মানুষ জ্ঞান চর্চা থেকে দূরে সরে গেছিল। এবং পরবর্তীতে এই জ্ঞান চর্চাতে মানুষকে নিয়ে আসে হচ্ছে ইসলামের মনিবের নাম্বার লাগবে। ঠিক আছে, এই যে অপ্রভংশ বা ম্যাপ থেকে ক্রমে এই শব্দটার থেকে অপ্রভংশ হয়ে ওই যে মাপ্পা মন্দির থেকে সেটা ম্যাপ নামে পরিচালিত হয় এবং এখনো সেটা ম্যাপ হয়ে গেছে। দেখো এখানেও কিন্তু কোরিওগ্রাফিয়া শব্দটি আছে, কোরিওগ্রাফিয়া শব্দটি আছে। তো এই যে মানচিত্র এই যে অঙ্কন করা, সেটাই হচ্ছে মানচিত্রাঙ্কন বিদ্যা। এখন এই মানচিত্রটা কি একটু খাতায় সবাই নোট করো। তোমাদের ক্লাসে যখন এই ভাইবা বোর্ডে এটা ধরে মানচিত্র কি, তোমরা কিন্তু তখন পারো না বাবা, এখন এটা নোট করার সময়। মানচিত্র কি? মানচিত্র হচ্ছে, খেয়াল করে দেখো, নির্দিষ্ট স্কেল। সহজ ভাষায় মানচিত্র হচ্ছে একটা চিত্র যা পৃথিবীর বা তার অংশবিশেষ, বা আমরা কিন্তু বলতে পারি যে নভমণ্ডলের চিত্রটাও কিন্তু মানচিত্র। নভমণ্ডল বুঝেছো বাবা? জ্যোতিষ্কর যে চিত্র, মানে আকাশের তারা কোনটা কোন দিকে আছে সেটা তো জ্যোতিষ্ক, নভমণ্ডলের চিত্র, সেটাও কিন্তু মানচিত্র। তো এই যে চিত্রটা, সেই চিত্রটাই হচ্ছে আমরা যখন নির্দিষ্ট স্কেল, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, যেটাকে আমরা গ্র্যাটিকুলার বলে থাকি, শিরোনাম, দিক নির্দেশক চিহ্ন, সূচি, উপশিরোনাম, সীমানা রেখা এবং প্রযোজ্য ক্ষেত্রে রেফারেন্স, বর্ষ, প্রতীক, তারপরে হচ্ছে কখন এটা প্রকাশিত হয়েছিল, এটা জরিপ কেন করা হয়েছিল, এগুলো দিয়ে পৃথিবী বা তার অংশবিশেষ এবং নভমণ্ডলের চিত্র যখন অঙ্কন করা হয়, কোথায় অঙ্কন করবে? গোলাকার পৃষ্ঠে না বাবা, সমতল পৃষ্ঠে অঙ্কন করবে। অর্থাৎ গোলাকার পৃষ্ঠে অঙ্কন করলে সেটা হয়ে যাবে কি, বলতে পারবা? বলো একজন, গোলাকার পৃষ্ঠে অঙ্কন করলে সেটাকে আমরা কি বলি? আরে সবাই মুয়েট হয়ে থাকলে কেমনে হবে? অ্যানসার তো দিতে হবে। তোমরা কি আসো না নাই? জি ম্যাম আছি ম্যাডাম। গ্লোব বলে, গ্লোব। হ্যাঁ, ওটাকে বলা হয় গ্লোব। আর যখনই সেটা সমতল পৃষ্ঠে অঙ্কন করব তখন সেটা হয়ে যাবে মানচিত্র। এখন বলো তো আমি কি কি বলেছি, একজন বলো তো। সংজ্ঞাটা কি? একজন বলো। নির্দিষ্ট স্কেল, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, শিরোনাম, এই যে দিক নির্দেশক চিহ্ন, সূচি, উপশিরোনাম, আমার সাবধানে কইরো, সীমানা রেখা, আর প্রযোজ্য ক্ষেত্রে রেফারেন্স, বর্ষ, প্রতীক, জরিপের সাল, কেন হয়েছিল এই জরিপ ইত্যাদি সহ যখন পৃথিবী ও তার অংশবিশেষ, অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীও আমরা অঙ্কন করতে পারি বা পৃথিবীর কোনো একটা অংশ অঙ্কন করতে পারি, যেমন বাংলাদেশ, যেমন সার্কভুক্ত দেশ, যেমন একটা মহাদেশ, 7টা মহাদেশ বা একটা মহাসাগর অঙ্কন করি, বা নভমণ্ডলের চিত্র যখন আমরা অঙ্কন করি, কোথায় অঙ্কন করি? সমতল পৃষ্ঠে অঙ্কন, তখনই তাকে বলা হয় মানচিত্র। বুঝা গেছে?
এই যে আমাদের মানচিত্র বাবা, এখন এই যে মানচিত্রাঙ্কন বিদ্যা, মানচিত্রের উপাদানগুলো কি কি? মানচিত্রাঙ্কন বিদ্যার সবচেয়ে যেটা বিষয় আসছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে প্রথমে হচ্ছে স্কেল। স্কেল মানে কি? স্কেল মানে মাপ। যে কোনো একটা মাপ স্কেলে থাকতে হবে, অর্থাৎ আমি নির্দিষ্ট মাপ দিয়েই মানচিত্রটা আঁকতে হবে। উইদাউট মাপ ছাড়া আমি কোনো মানচিত্র আঁকতে পারি, যেমন আমরা পরীক্ষা হলে মানচিত্র আঁকি, ওটার মধ্যে কোনো স্কেল থাকে না। প্রয়োজন অনুযায়ী আমরা একটা চিত্র এঁকে ওটার মধ্যে আমরা চিহ্নিত করি কোথায় কোনটা কি আছে। ওটা হলো চিত্র বাবা, ওটা মানচিত্র না। তো এই যে চিত্র বা আমরা যে মানচিত্র আঁকবো যখন আমরা কাজ করব, যেমন এবার যারা কাজ করেছে, এই সেমিনার গুলোতে অ্যাটেন্ড করেছে বা কলেজে যারা গিয়েছে, তারা যখন গেছে তখন দেখছে যে প্রত্যেকটা দেয়ালে একটা করে চিত্র আছে, প্রত্যেকটা চিত্রের পাশে স্কেল দেওয়া আছে, জেলার নাম দেওয়া আছে, কোথাকার দেওয়া আছে, সীমানা চিহ্নিত করা আছে। সবাই একটা মানচিত্র নিয়ে যদি দেখি, আমরা দেখব প্রথমেই ধরো পৃথিবীর মানচিত্র। তো পৃথিবীর মানচিত্রে প্রথমেই যেটি থাকে সীমানা, স্কেল। সবার নিচে দেওয়া থাকে স্কেল একটা কর্নারে, ঠিক আছে। সাধারণত আমরা বলি যে আমাদের চোখ সবসময় ডান দিকে ঘুরে বেশি, এক্সেপশনাল কিছু মানুষ আছে তারা বাম দিকে, অর্থাৎ আমি যা কিছুই দেখতে যাই না কেন প্রথমে আমার ডান দিক থেকে সবকিছু আসে। তো দেখা যায় এজন্য প্রথমেই কি করে, একটা বাউন্ডারি লাইন আঁকে সমতল পৃষ্ঠায়, আঁকার পর চারপাশে হচ্ছে আমার মানচিত্রটা আঁকে এবং স্কেলটা নিচের দিকে থাকে যাতে সহজে দৃষ্টিগোচর হয়, স্কেলটা যাতে সহজেই দৃষ্টিগোচর হয়, বুঝতে না হয়। তো স্কেলটা নিচের দিকে থাকে, সেটা হচ্ছে আমার স্কেল। তার মানে এখানে যে আমি মানচিত্রটা এঁকেছি বাবা, সেটা ভূমিতে কতটুকু হবে সেটা সেই নির্ণয় করা হয় স্কেলে। তাহলে প্রথম যে দরকার সেটি হচ্ছে আমার হচ্ছে স্কেল। মানচিত্রের দুইটি স্থানের দূরত্বকে নির্দেশ করে স্কেল। স্কেলের মধ্যে দেখবা একটা জায়গায় শূন্য দিয়ে রেখে তার পাশে আমরা যখন আঁকবো স্কেল, আমি বলেছিলাম এর জন্য ইন্টারমিডিয়েটের ক্লাসগুলো দেখতে, তোমরা দেখো না? হ্যাঁ হ্যাঁ, স্কেল আছে, দেখো বা স্কেল আছে, শুভ স্কেল আছে, দেখো নিচের দিকে, দেখো স্কেল আছে নিচের দিকে, নিচে 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 একদম নিচে ইন্ডেক্সের পাশে। হ্যাঁ এদিকে দেখো স্কেল আছে একটা আঁকা। ম্যাম লেখা দেখতেছি না। দেখো পুজো আছে। স্কেল ছাড়া কোনো মানচিত্র হবে না বাবা। দেখো গ্যাটিকুলার মতো, অর্থাৎ চার কোণ। আমি আসলে বড় করতে পারতেছি না স্কেল। আচ্ছা ম্যাম, ওকে ম্যাম চেক করতেছি। নিচের দিকে আছে, দেখো হাতের বাম দিকের কর্নারে নিচের দিকে অথবা ডান দিকের কর্নারে নিচের দিকে স্কেল আছে, ঠিক আছে। অথবা যেখানে সূচিপত্র দিয়েছে সেখানে দেখো স্কেলের মতো একটা চিহ্ন এঁকে দিছে। অবশ্যই স্কেল ছাড়া মানচিত্র হবে না, ঠিক আছে। জি ম্যাম। তো এই যে স্কেল বাবা, স্কেলটা, এই স্কেলটা হচ্ছে মানচিত্রের দুটো দিক নির্দেশ, দুইটা স্থানের সম্পর্ক নির্দেশ করে। অর্থাৎ মানচিত্র যেটুক, আমরা কি সেটুক স্থানে অবস্থান করি না, ওটা অনেক বড়, প্রকৃতপক্ষে অনেক বড় অবশ্যই। তাহলে এই যে বড় অংশটাকে আমরা কতটুকু অংশে ছোট করে নিয়ে আসছি সেটা আমরা স্কেলের মাধ্যমে প্রকাশ করি। অনেক ক্ষেত্রে দেখা যায় এক জায়গায় লেখা থাকে শূন্য, পাশে লেখা থাকে 32 মাইল, 64 মাইল, তার মানে প্রতি হাফ সেন্টিমিটার 32 মাইল, তারপরে আবার 1 সেন্টিমিটার 64 মাইল। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় 1 ইঞ্চি সমান 64 মাইল। আবার দেখা যায় অনেক সময় শূন্য দিয়ে পাশে লেখা থাকে 10, তারপরে 20 কিলোমিটার, এরকম লেখা থাকে। এটাই হচ্ছে মূলত স্কেল। এটাই আমাদের মানচিত্রের প্রথম উপাদান এবং গুরুত্বপূর্ণ উপাদান। তারপরে সেটি হচ্ছে অভিক্ষেপ। সাধারণত অভিক্ষেপ ছাড়া মানচিত্রকে আমরা মানচিত্র বলি না। দেখো তুমি যে শুভ মানচিত্রটা দেখেছো, চারপাশ দিয়ে দেখো এর অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করা, চারপাশে তোমার মানচিত্রের চারপাশটার মধ্যে অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করা আছে। আমি যদি ছোট্ট ঢাকা শহরের মানচিত্র নেই, সেটার মধ্যে অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করা থাকে। এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশ, সেটা কি আমরা পরে জানবো। সেটা হচ্ছে মানচিত্রের আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান। তারপর হচ্ছে শিরোনাম, অর্থাৎ মানচিত্রটা কোথাকার। পৃথিবী থাকলে লেখা থাকে পৃথিবী, বাংলাদেশ থাকলে বাংলাদেশ, উত্তর আমেরিকা থাকলে উত্তর আমেরিকা। যেমন আমার নামটা দিয়ে আমার শিরোনাম, অর্থাৎ আমার পরিচয়। শিরোনাম হচ্ছে মানচিত্রের পরিচিতিমূলক অংশ।
তারপরে হচ্ছে বাবা দিক নির্দেশক চিহ্ন, শিরোনামের ঠিক নিচে হাতের ডান দিকের কর্নারে, যে মানচিত্রের হাতের ডান দিকের কর্নারে থাকবে না, তো মনে রাখবা এই মানচিত্র ভুলক্রমে বা জায়গা পায় নাই দেখে বাম দিকে আসছে। সাধারণত মানচিত্রে আমরা জিওগ্রাফি যারা পড়বো আমরা সবসময় জানবো মানচিত্রে হাতের ডান দিকে, খাতার ডান দিকে, অর্থাৎ আমি আমার হাতের ডান দিকে যে শিরোনাম উপশিরোনাম সূচিপত্র, তার নিচে আমি দেব, মানচিত্রের একটা চিহ্ন দিব, যে উত্তর দিক, মানচিত্রের উত্তর দিক কোনটা। উত্তর জানলে আমরা পূর্ব পশ্চিম আর দক্ষিণ জানবো, কারণ উত্তর হচ্ছে উপরের দিক, উত্তরের বিপরীত অর্থাৎ নিচের দিকটা হচ্ছে কি বাবা দক্ষিণ, হাতের ডান দিকটা হচ্ছে পূর্ব, আর হাতের বাম দিকটা হচ্ছে পশ্চিম। বুঝাইতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। মাসুদ এখন কতজন আছে? ম্যাম আমি সবাইকে অ্যাডমিট করতেছি তো এই জন্য, মানে অ্যাড করতেছি। আচ্ছা, অ্যাড করতেছ না, আমি কথা বলতে বলিনি, আমি বলছি কতজন আছে তোমাদের স্টুডেন্ট। ম্যাম 37। আচ্ছা, তো এই যে মানচিত্রের দিক নির্দেশক চিহ্ন ছাড়া কিন্তু মানচিত্র হবে না, অর্থাৎ আমি যদি চিত্র আঁকি বাবা, যখনই আমরা খাতায় চিত্র আঁকবো সেটাও কিন্তু দিক নির্দেশক চিহ্নটা দিয়ে উত্তর দিকটা চিহ্নিত করে দেব, যেটা উত্তর, যে কোনো একটা ছোট চিহ্ন দিয়ে একটা অ্যারো চিহ্ন দিয়ে আমি উত্তর দিকটা দেখাই দিই। এরপর হচ্ছে সূচি, অর্থাৎ মানচিত্রে যে আমি কি কি ব্যবহার করছি, রং ব্যবহার করছি, ছাপ ব্যবহার করছি, চিহ্ন ব্যবহার করছি, সেগুলো সব আমরা সূচিপত্রে লিখবো। যেমন আমাদের মানচিত্রে থাকে ইন্টারন্যাশনাল বাউন্ডারি থাকে, জেলা বাউন্ডারি থাকে, এগুলো সব চিহ্নিত আমরা সূচিপত্রে অর্থাৎ ইন্ডেক্সে গিয়ে আমরা ঠিক করব। তারপরে হচ্ছে উপশিরোনাম, যেমন পৃথিবী যদি আঁকি, পৃথিবীর ধরো পৃথিবীর মানচিত্র যদি আঁকি, তো যদি আমরা সেখানে দেশগুলো দেখাই, নদ নদী গুলাই দেখাই, তাহলে সেটা হবে রাজনৈতিক মানচিত্র। জেলা অর্থাৎ প্রত্যেকটা দেশ দেখাই, এগুলো হচ্ছে রাজনৈতিক মানচিত্র। আবার যদি আমরা পৃথিবীর প্রাকৃতিক চিত্র এঁকে দেখাই, যে আমরা ভূপ্রকৃতি, পৃথিবীর ভূপ্রকৃতি এঁকে দেখালাম, তাহলে আমরা কি লিখবো, পৃথিবী, তার নিচে লিখবো ভূপ্রকৃতি। তারপরে ধরো বাংলাদেশের ভূপ্রকৃতি, তো প্রথমে আমরা কি লিখবো বাংলাদেশ, তাহলে শিরোনাম হচ্ছে বাংলাদেশ আর উপশিরোনাম হচ্ছে বাংলাদেশ, যেটা আমরা এঁকে দেখাবো, এটা রাজনৈতিক হতে পারে, ভূপ্রকৃতি হতে পারে, এই বিষয়গুলো। তারপর হচ্ছে সীমানা, অর্থাৎ বাউন্ডারি, বাউন্ডারি ছাড়া তোর মানচিত্র হবো না, খালি খাতা এঁকে রেখে দিলে তোমার সীমানা মানচিত্র হয়ে যাবো না। তাহলে আন্তর্জাতিক সীমানা, বিভাগীয় সীমানা, জেলা সীমানা, থানা সীমানা, আমরা যে যেটা যেভাবে এঁকে দেখাবো সেটা সেভাবে হবে, নদী সীমানা, এরকম। তারপরে হচ্ছে যেগুলো আমাদের থাকলেও চলে, অনেক সময় নাও থাকে, রেফারেন্স, অর্থাৎ মানচিত্র যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান প্রস্তুত করছে সে মানচিত্রে থাকা প্রয়োজন, অর্থাৎ কোন প্রতিষ্ঠান, রেফারেন্স, কি সূত্রে এটা তৈরি করলো, কেন তৈরি করলো, তারপর হচ্ছে বর্ষ, কোন সালে এটা তৈরি হয়েছে, তারপর হচ্ছে প্রতীক। আমরা মানচিত্রে এই যে বললাম রাজনৈতিক বিষয় বলি, সাংস্কৃতিক বিষয় বলি, যেমন আমরা যদি জনসংখ্যা দেখাই, আমরা যদি ধানের চাষ দেখাই, আমরা যদি মানচিত্রে কোন অঞ্চলের পাহাড় পর্বত দেখাই, এই যে বিষয়াবলী যখন দেখাবো সেগুলো তো অবশ্যই একই রকম বিষয় দিয়ে দেখাবো না, কারণ পাহাড় পর্বত যদিও আমরা আঁকি, পাহাড় পর্বত কি সবই একরকম নাকি ওইটারও শ্রেণী বিভাগ আছে, বলো? না ম্যাম, শ্রেণী বিভাগ আছে অনেক। হ্যাঁ, এই যে ডিফারেন্সটা দেখার জন্য আমরা কি ব্যবহার করব, প্রতীক ব্যবহার করব। তো মানচিত্রের প্রতীকও একটা বিষয়। আর সর্বশেষ হচ্ছে সেটি হচ্ছে সমতল পৃষ্ঠ। সমতল পৃষ্ঠ ছাড়া তার মানচিত্র আঁকতে পারবো না, হয় সেটা মাটি হোক আর খাতাই হোক, অর্থাৎ সমান হতে হবে প্লেসটা। বোঝা গেছে? তাহলে মানচিত্রের উপাদানগুলো কি বাবা? মানচিত্রের স্কেল, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, শিরোনাম, দিক নির্দেশক চিহ্ন, উপশিরোনাম, সূচি, সীমানা, রেফারেন্স, বর্ষ, প্রতীক, সমতল পৃষ্ঠ। ঠিক আছে? আমি যে তোমাদের সংজ্ঞাটা বলেছি লিখতে, দেখো সেই সংজ্ঞার মধ্যেই তোমার সমস্ত উপাদানগুলো চলে আসছে। এছাড়াও মানচিত্রে অনেক উপাদান হয়, যেমন আমি যদি বলি যে সীমারেখা চিহ্নিত, বিষয় নির্বাচন করি, আসুন, সেটাও কিন্তু আমার মানচিত্র উপাদান। কারণ আমি তো এক বিষয়ে মানচিত্র আঁকবো না, মানচিত্র তো আমার প্রয়োজন অনুযায়ী মানচিত্রের বিষয়টাও কি হবে, চেঞ্জ হয়ে যাবে। বুঝাতে পেরেছি?
ম্যাম, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টা? বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে ভারত আর মায়ানমার। আর কোন সীমান্তবর্তী জেলা বাংলাদেশ জেলা কয়টা? জেলা কয়টা বাবা, তা তো ভুলে গেছি। ম্যাম 32টা। আচ্ছা, ভারতের সাথে 30টা, মায়ানমারের সাথে দুইটা। 2টা। ও ম্যাম, আমারটার ভিতরে লেখা ভারতের সাথে 30টা, মায়ানমারের সাথে 3টা। 3টা, সরি, হ্যাঁ। তিনটা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, না রাঙ্গামাটি না, রাঙ্গামাটিটা এইদিকে পড়ছে, পাশের দুইটা বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে যে লেজটা গেছে না, নিচের যে লেজটা, ওটাও মায়ানমার অংশ। নিচের লেজের অংশটা, চিকন যে লেজটা গেছে, ওটাও মায়ানমার অংশ পড়ে গেছে। ঠিক আছে, আর এইদিকে দেখো কি কি পড়ছে, জেলাগুলোর নাম আমরা বলি, নিচের থেকে যাই। একদিকে হচ্ছে খুলনা, খুলনা না সাতক্ষীরা, সাইডে একদম সাইডে কে, খুলনা না সাতক্ষীরা? সাতক্ষীরা। সাতক্ষীরা। তারপরে উপরে কে আছে? যশোর। যশোর। তারপরে আছে কে? ঝিনাইদহ। ঝিনাইদহর পরে আমরা ধীরে ধীরে যাই, ঝিনাইদহের উপরে কে? কুষ্টিয়া, তাই না? কুষ্টিয়ার পরে কে? উপরে কে? লালমনিরহাট আছে, পাবনা আছে, লালমনিরহাট রাজশাহী। উপরের দিকে। ম্যাম, পাবনা, পাবনা, রাজশাহী দুইটা আছে উপরে। পাবনা আছে। রাজশাহী, তারপরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। আগে রাজশাহী না আগে চাঁপাইনবাবগঞ্জ, কোনটা বলো? আগে রাজশাহী আসবে, তারপর আগে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী, আসবে। উপরে হলো চাঁপাইনবাবগঞ্জ। নওগাঁ পড়ছে, নওগাঁ, জয়পুরহাট। নওগাঁর বর্ডার সাইড আমি দেখে আসছি। ঠিক আছে, তারপরে কি বাবা? রংপুরও জয়পুরহাট। পড়ছে, দিনাজপুরও আছে, জয়পুরহাটও পড়ছে। জি ম্যাম। তারপরে এইদিকে হচ্ছে ময়মনসিংহের আছে। টাঙ্গাইল কি পড়ছে? না, টাঙ্গাইল পড়ে না। শেরপুর, নেত্রকোনা এগুলো নেত্রকোনা আছে। তারপরে শেরপুর তো আছে। সিলেট আছে, মৌলভীবাজারে আছে, আছে। হ্যাঁ, সুনামগঞ্জ আছে। সুনামগঞ্জ আছে, হবিগঞ্জের আছে। হ্যাঁ ম্যাম, হবিগঞ্জ আছে, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ কুমিল্লা। আছে, ব্রাহ্মণবাড়িয়া আছে, কুমিল্লা আছে। এই যে এমনি ফেনী। ভাইঙ্গা যে ঢুকে গেছে, কালকে দেখতেছিলাম আর বলতেছিলাম যে এনে ভাঙনের কি দরকার ছিল, এটাই তো বুঝলাম না। কি ম্যাম, সেটা পুরো থাকতো। বুঝছো, যারা ভাঙলো আমি এটাই বুঝলাম না, যারা ভাইঙ্গা ভাইঙ্গা ভিতরে ঢুকলো কেন? আমি জাতি তো নিলে আমি একটু পুরোটাই নেবো। আমি কেন ভাইঙ্গা ভিতরে ঢুকাবো? ভাই আপনার ঢুকানোর দরকার নেই, আপনি বাইরে দিয়ে থাকেন, বাইরে দিয়ে থাকেন। ওদেরকে চাপ দিয়ে নিয়ে নিতে হবে ম্যাম। বুঝছো, আমাকে নেতা নেত্রীরা যার যার মন মতো সবকিছু করে নিছে বাবা, আমাকে চিন্তা ভাবনা করে নাই কখনো আর কি ভবিষ্যৎ কি হতে পারে। কিছু কিছু খনিজ ভিত্তিক হয়েছে, কিছু কিছু আবার বনাঞ্চল ভিত্তিক হয়েছে। এইসব কিছু জেলার ভিতরে ঢুকছে যেগুলা। বললাম আরো বনাঞ্চল ভিত্তিক। সিলেটে গেলে সবচেয়ে কান্নাকাটি করবা, সিলেটে গিয়ে দেখবা তোমার এখানে সমতল আর পাহাড় পর্বত সব হইলো গিয়া ভারতে। হ্যাঁ তুমি ম্যাম। হয়ে তাকায় থাকবা যে হায় হায়, এত সবই নিয়ে গেছে গিয়ে আমার দেশে। আবার এদিকে দেখো নিচের যে অংশটা আমি যেটা লেজ বললাম, ওইদিকেও দেখো ওখানে আবার মায়ানমারে ঢুকাইছে। তো ওইখানে মায়ানমারে ঢুকানোর কি দরকার আছিল? জানি না এরা কি হিসাবে ভাগ করছে আর কি। ভাবের গুরু কল্প দূরে এরা আছিল আর কি। আচ্ছা, যাই হোক, এই যে আমাদের মানচিত্র, তো এই যে মানচিত্রটাকে আমরা পড়লাম, মানচিত্রের আবার শ্রেণীবিন্যাস আছে। আবার এই শ্রেণীবিন্যাস থেকেই আমাদের কাজগুলো চলে আসছে। মানচিত্রকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। কি কি? স্কেল ভিত্তিক চিত্র আর হচ্ছে তথ্য ভিত্তিক মানচিত্র। তোমাদের শুধু বলতেছি বাবা, খাতায় লিখে রাখো, জাস্ট পরীক্ষার আগে, ভাইবার আগে যেন দেখতে পারো একবার যে বিষয়টা ভেবে পড়ছিলাম। ভাইবার আগে বইটাকে একবার রিভিশন দিও এই চ্যাপ্টারটা, তাহলেই হয়ে যাবে। কারণ প্রশ্নগুলো সাধারণত এইভাবেই আসে, একটার সাথে আরেকটা রিলেটেড হয়েই আসে। কি কি? মানচিত্রকে আমরা 3 ভাবে ভাগ করতে পারি। কয় ভাবে? 3 ভাবে। এক, স্কেল ভিত্তিতে, অর্থাৎ স্কেলের ভিত্তিতে, অর্থাৎ মাপের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। বিষয়ের ভিত্তিতে আমরা মানচিত্রকে ভাগ করতে পারি। তথ্যের ভিত্তিতে আমরা মানচিত্রকে ভাগ করতে পারি। 3 ভাবে আমরা মানচিত্রকে মানে ভাগাভাগি করতে পারি।
স্কেল ভিত্তিক আবার মানচিত্রটা হচ্ছে দুই প্রকার, বৃহৎ স্কেল আর হচ্ছে ক্ষুদ্র স্কেল। বৃহৎ স্কেল কি? আয়তনে ছোট এলাকাকে যখন বড় করে দেখাই সেটাকে বৃহৎ স্কেলের মানচিত্র বলো। এখন তোমরা বলতে পারো ম্যাডাম আমার জেলার থানাটা তো ছোট, এটা বড় করে আমি কেমনে দেখাম? ওই থানার নাম তো আমি কাগজ পাবো না বাবা, তা না। অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ধরো যে জিনিসটা আমাদের মানচিত্রে ছোট করে আছে ওই জিনিসটাকে আমার কাছে বোঝানোর জন্য আমার জন্য বড় করে যখন আঁকা হয় সেটাকে বলা হয়েছে বৃহৎ স্কেলের মানচিত্র। সাধারণত যারা গ্রামে থাকো বা যারা শহরে বাড়ি আছে, যেমন সবারই এই বিষয়ে একটা ধারণা আছে, সবার কিন্তু বাড়িতে মৌজা মানচিত্র আছে, অর্থাৎ আমার জমিটা কোন জায়গায় আছে, কোথায় কোথায় জমি আছে এটা চিহ্নিত যে করে, এরকম যে মানচিত্রগুলো যখন অঙ্কন করা হয় সেটাকে বলা হয়েছে বৃহৎ স্কেলের মানচিত্র। সাধারণত বৃহৎ স্কেলের মানচিত্রে হয়ে থাকে, স্কেলটা হয়ে থাকে ধরো মাইলে ইঞ্চি, অর্থাৎ 1 মাইল সমান 1 ইঞ্চি ধরা হয়, বা 1 কিলোমিটার সমান 1 সেন্টিমিটার ধরা হয়, আবার বিপরীত রীতি ধরা হয়, যেমন 16 ইঞ্চিতে 1 মাইল। খেয়াল করে দেখো 16 ইঞ্চিতে 1 মাইল, তার মানে কত বড় স্কেল সেখানে অঙ্কন করছে। 16 ইঞ্চি ভূমি মানচিত্রে 16 ইঞ্চি ভূমিতে 1 মাইল। বুঝতে পারছি? অর্থাৎ সে চিত্রটা আমার কাছে বড় হয়ে যাবে, আমি দেখতে পারবো। এগুলো তো আমাদের কি করে, এগুলো তো সাধারণত মানচিত্রের তথ্য পরিবেশন করে, ভূমির তথ্য সঠিকভাবে উপস্থাপন করে। তবে এই মানচিত্রে কিন্তু অভিক্ষেপ ব্যবহার করা হয় না। যাদের কাছে পর্চা মানচিত্র আছে তারাও কিন্তু দেখবা এদের মধ্যে অভিক্ষেপ ব্যবহার করে না। এগুলা কি? এই যে বৃহৎ স্কেলের মানচিত্র সেগুলো কি কি? সেগুলো হচ্ছে নীল নকশা। বাড়ি করছে, বাড়ি ঘর তৈরি করার সাথে সংযুক্ত আছো কেউ? যে ইঞ্জিনিয়ারদের বাড়ি ঘর তৈরি করা হয়েছে বাড়ি আমাদের সামনে, এরকম কেউ আসো? হ্যাঁ ম্যাম, দেখছি বাড়িতে। জি ম্যাম, দেখছি। তখন ইঞ্জিনিয়ার একটা নকশা দেয় এবং সেটা নীল রঙের কাগজ থাকে বা সাদা নীলাভ নীলাভ রঙের কাগজ থাকে, সে নকশাটা প্রণয়ন করে দেয়। এই যে নকশা, সেই নকশাটাকে বলা হয়ে থাকে নীল নকশা। সাধারণত এই নকশা দেখে রাজমিস্ত্রি বা প্রকৌশলী সহজেই বলে দিতে পারবে কি পরিমাণ রড, কি পরিমাণ সিমেন্ট বা নির্মাণ সামগ্রীতে কি কি লাগতে পারে, কোথা থেকে শুরু হবে, পিলারটা কোথায় কোথায় গিয়ে পড়বে, ডিজাইনটা কিভাবে হবে, সহজে বলতে পারি। ইভেন রাজমিস্ত্রিও বলতে পারে, পারবো দেখানোর সে বলে দিবে এটা এইভাবে হবে। এই যে নীল নকশা, সাধারণত এই নীল নকশার মানচিত্র গুলো হয় 1:500 বা 1:1200 বা 1 ইঞ্চিতে 8 ফুট স্কেলে অঙ্কন করা হয়। দেখো 1 ইঞ্চিতে 8 ফুট খুব বেশি কিন্তু বড় না, 1 ইঞ্চি আর 8 ফুট। 1 ফুট সমান কত ইঞ্চি বলো? 12 ইঞ্চি। 1 ফুট সমান 12 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চিতে যদি 8 ফুট দেখায়, অর্থাৎ আমার জায়গাটা কিন্তু অনেক বড় হয়ে গেল আমার কাছে। তার মানে 8 ফুট জায়গা কিন্তু আমার কাছে কিছুই না। আমি হাইটা 2 কদম 4 কদম হাঁটলে কিন্তু 8 ফুট আমার হয়ে যাবে, বা 10-15 কদম হাঁটলেই কিন্তু আমার 8 ফুট হয়ে যাবে। বুঝতে পারছি? জি ম্যাম, জি। জিনিসটা আর কি এরকম, অর্থাৎ প্ল্যান বা নকশা ক্ষেত্রটা বোঝানোর জন্য মানে এরকম করে। এরপর হচ্ছে ক্যাডাস্ট্রাল মানচিত্র, যেটাকে আমরা সিএস নামেও বলি, বা সিএস জরিপের সময় যে মানচিত্রটা অঙ্কন করছিল সেটাকে বলা হয়ে থাকে ক্যাডাস্ট্রাল মানচিত্র। ক্যাডাস্ট্রাল সাহেব এই মানচিত্র অঙ্কন করছিল দেখা পুরো বাংলাদেশের, এজন্য ক্যাডাস্ট্রাল মানচিত্র করে। বাংলাদেশের প্রথম যে জরিপ মানচিত্র বা মৌজা মানচিত্র সেটাকে সিএস বা ক্যাডাস্ট্রাল মানচিত্র বলা হয়। এটাকে ক্যাডাস্ট্রাল সার্ভের দ্বারা, অর্থাৎ ক্যাডাস্ট্রাল সাহেবের দ্বারা পরিচালিত সার্ভে হয়েছিল, এটাকে বলা হয় ক্যাডাস্ট্রাল মানচিত্র বা ক্যাডাস্ট্রাল জরিপ, সিএস জরিপ। সিএস পর্চা বাবারা অনেক সময় বলে থাকবে, দেখবা সিএস পর্চা যখনই জমি জমা দ্বন্দ্ব হয় তখনই এই সিএস পর্চাটা আগে বের করে, তারপরে বের করে এসএ, তারপরে বের করে আরএস, তারপরে সর্বশেষ যে আমাদের দেশে পরিচালিত হয়েছে এটা হলো বিএস। আমাদের দেশে অর্থাৎ এই উপমহাদেশে এখন পর্যন্ত 4টা জরিপ কার্য পরিচালনা হয়েছে এই মানচিত্র অঙ্কন করার জন্য এবং জমি জমার নকশা অঙ্কন করার জন্য। প্রথমটা হচ্ছে সিএস বা ক্যাডাস্ট্রাল, তারপরটা হচ্ছে এসএ, সেটা পাকিস্তান আমলে হয়েছে, সার্ভে অফ কি জানি আছে একটা লেখা। তারপরে হয়েছিল কি আরএস, স্বাধীনতার পরবর্তী পর্যায়ে হয়েছে আরএস, এবং সর্বশেষ হয়েছে
1997-98 সাল বা 2000 সালের দিকে বিএস সবচেয়ে পচা একটা জরিপ কার্য হয়েছে। দেখা গেছে বিএস নিয়ে যখনই ঝগড়া শুরু হয় তখনই এই যে পুরাতন মানচিত্র গুলো বের করে দেখে যে আসলে এই জমিটা কার। কারণ বিএস মানচিত্রে দেখা গেছে যে মানে জমি জরিপের যে মানচিত্র অঙ্কন গুলো হয়ে আসছে, দেখা গেছে আমার জমি আরেকজনের নামে অলরেডি হয়ে গেছে। আমি বলি প্রত্যেকটা জায়গায় কিন্তু এগুলো দাগ নাম্বার লেখা আছে, আবার জমির যে চিহ্নিত দেওয়া সীমানা চিহ্নিত করা আছে, জমিটা কেমনে গেছে, আঁকা বাঁকা গেছে না সোজা গেছে, এরকম একটা চিত্র থাকে। ইভেন তোমরা যখন ফোর্থ ইয়ারে উঠবে বাবা, তোমাদের এই কাজটা করাবে, ভূমি ব্যবহার জরিপ, এই মানচিত্র তখন তোমাদের সামনে তুলে ধরবে। মানচিত্র মাঝে মাঝে যখনই দাগ দাগ যে 1 2 3 4 5 6 লেখা, সেগুলো মনে করো এগুলো হচ্ছে দাগ নাম্বার, অর্থাৎ জমির দাগ নাম্বার। ঠিক আছে? তো এই ক্যাডাস্ট্রাল মানচিত্র কি প্রতিটি দেশের বা শহরের গ্রামের ভূভাগ জরিপ করে ভূসম্পত্তি, কৃষিক্ষেত্র, বাগান, অর্থাৎ কোথায় বাগান আছে, কোনটা রাস্তা, কোনটা বাড়ি ঘর, কোনটা কারখানা, তারপর যে জমির সীমানা চিহ্নিত করার জন্য সাধারণত এই মানচিত্রগুলো অঙ্কন করা হয়। আবার মসজিদ মন্দিরের চিহ্ন দেওয়া আছে, পুকুরের চিহ্ন দেওয়া আছে, জলাশয়ের চিহ্ন দেওয়া আছে, রেল লাইন গেলে রেল লাইনের চিহ্ন দেওয়া থাকে। এই মানচিত্রগুলো সেটা করা হয়ে থাকে। ইভেন এখনো দেখবো রাস্তায় রাস্তায় কিন্তু একটা যন্ত্র নিয়ে ছবি তুলতে থাকে, দেখতে থাকে, বারে বারে দেখতে থাকে, লিখতে থাকে। এটাও কিন্তু একটা জরিপ কার্যের সাহায্যে মানচিত্র হয়। এই ধরনের মানচিত্রকে বলা হয়ে থাকে বাবা মৌজা মানচিত্র বলে। তোমরা কি মৌজা মানচিত্র দেখছো? হ্যাঁ ম্যাম দেখছি। আর কেউ দেখো নাই? খালি একজনই দেখছে? ম্যাম মৌজা কি? ম্যাম দেখছি। মৌজা কি? মৌজা হচ্ছে একটা থানা, একটা শহর, একটা গ্রাম হতে পারে। ঠিক আছে? যেমন আগে মৌজা বলা হতো কারণ জমিদাররা তখন এই তাদের এই অংশগুলো, অর্থাৎ তাদের দখলকৃত বা তাদের যে অংশগুলো ছিল সীমানা অংশগুলো, তারা বলতে এটা আমার মৌজা, পরগনা। এই যে বিষয়টা, সেই বিষয়টা বলা হয়েছে মৌজা। এখনো সেটা এখন বলা হয়ে থাকে মৌজা মানচিত্র। ঠিক আছে? মৌজা একটা থানাও হতে পারে, একটা জেলাও হতে পারে, গ্রামও হইতে পারে ম্যাম। হ্যাঁ গ্রামও হতে পারে। ঠিক আছে? ভূসম্পত্তির যে মালিক, অর্থাৎ জমিদার বা তুমি ধরো মালিক, সে তুমি তোমার মালিক, যখন জমির মালিকের জমির আকার আয়তন মানচিত্রে এখানে সুন্দরভাবে দেখানো থাকে। মানচিত্রে জমির মালিকানা আমি ক্লাসে আসলে দেখাইতে পারবো। জমির মালিকানা নথিভুক্ত করার জন্য এরূপ মানচিত্রের প্রয়োজন হয়। সরকার সাধারণত এই জরিপ কার্যটা পরিচালনা করে যাতে সে সহজে ট্যাক্স উঠাইতে পারে। তোমরা কিন্তু জানো ভূমির জন্য আমরা প্রত্যেক বছরই একটা করে ট্যাক্স দিই, বা অনেকে 10-15 বছরের জন্য ট্যাক্সটা দিয়ে রাখে, যেটা আগে জমিদাররা দেওয়া করতো, লাগে। সেটা কিন্তু সরকার এখনো আমাদের থেকে হ্যাঁ নিচ্ছে। ম্যাম। অর্থাৎ জমির জন্য আমাকে আলাদা ট্যাক্স দিতে হবে, জমির উপরে বাড়ি করছি তার জন্য আমাকে আলাদা ট্যাক্স দিতে হয়, যেটা আমরা সিটি কর্পোরেশনকে দেই। ঠিক আছে? তো এই যে ট্যাক্সটা যে নির্ধারণ করে যে জমি কতটুকু জমির উপর কি পরিমাণ ট্যাক্স হবে, সেটাই মৌজা মানচিত্র থেকে দেখে নির্ধারিত হয়। বুঝতে পেরেছো? ম্যাম ম্যাম ডিএস খতিয়ানটা কি? আমি শব্দটা অনেক শুনছিলাম। বিএস খতিয়ানি বাবা, এই যে মানচিত্র, এটাকে বলে মৌজা মানচিত্র, খতিয়ান। ইভেন মানচিত্রের ওই জায়গাটায়, অর্থাৎ এই যে জরিপ কার্যের ওই জায়গাটা উপরে লেখা থাকে খতিয়ান। ঠিক আছে? এগুলো সবই হচ্ছে বাবা তখনকার দিনে। খতিয়ান মানে হচ্ছে চিহ্নিত করা, খতিয়ান মানে হচ্ছে আমার যে সম্পত্তি, সেই সম্পত্তির বিষয়াবলীটা দেখানো। খতিয়ান অর্থাৎ তথ্য। খতিয়ান মানে আমি তথ্য বলতে পারি। আরো যদি ভালো জানতে চাও তো নেটে সার্চ দিও। ঠিক আছে? আমার এত বিষয় সম্পত্তি নিয়ে আমি কখনো আলোচনা করি নাই, তো আমার ধারণাও নাই। তোমাদের বাহাদুর স্যার আবার এসব নিয়ে খুব ভালো পারে। কারণ ফোর্থ ইয়ারের স্যার আর ইলিয়াস স্যার সাধারণত এই কাজটা করায়, দুজনে মিলে করায় এই কাজটা। ঠিক আছে? আমার কাজ হলো বাবা শিখানো। আমি বেসিকটা তোমাদের জানায় রাখি। প্রত্যেকবার বাহাদুর স্যার আমাকে বলে আইসা যে ছেলেদের কি শিখাইছো, কিছুই পারে না, এরা তো পর্চা কি জিনিস জানে না, মৌজা মানচিত্র কি জিনিস তাই জানে না। এর জন্য আমি এবার তোমাদের চিন্তা ভাবনা করছি যে আমি এগুলো বলবো আগে, তারপরে ধরবো। স্যার পড়ালে পড়াক, আবার পড়ালে আবার শিখা হবে। বুঝতে পারছি বাবা? সাধারণত মৌজা মানচিত্র গুলো 16 ইঞ্চিতে 1 মাইল হয়। এটা একটা বিশেষ গুণ, মৌজা মানচিত্র গুলো 16 ইঞ্চিতে 1 মাইল হয়। এই 16 ইঞ্চিতে 1 মাইল, এখান থেকে প্রতিভূ অনুপাত বের করাই হচ্ছে তোমাদের কাজ। যে 16 ইঞ্চিতে 1 মাইল হলে আমার মানচিত্রের প্রতিভূ অনুপাত কত হবে। আমি এই কাজগুলো করাবো এবার তোমাদের।
যদি পারি, যদি বেঁচে থাকি আর কি, বা 12 ইঞ্চিতে 1 মাইল বা 32 ইঞ্চিতে 1 মাইল এরকম করে দেওয়া থাকে। এটা সাধারণত ব্রিটেনের অর্ডিন্যান্স সার্ভে, ব্রিটেনরা শুরু করেছিল মানচিত্রগুলো, যে অর্ডিন্যান্স সার্ভে অনুযায়ী যে মানচিত্র শুরু করছিল তাদেরটা ছিল হচ্ছে 6 ইঞ্চিতে 1 মাইল। পরবর্তীতে যখনই এটা চেঞ্জ হতে থাকে, ব্রিটিশ মাপ তো আলাদা, তোমরা তো জানো মাপ কিন্তু 3 প্রকার, এটা কি জানো? ব্রিটিশ, ম্যাট্রিক্স আর সিজিএস, এটা কি জানো? এফকেএস, এমকেএস, সিজিএস। ইয়েস ম্যাম, ফিজিক্সে পড়ছিলাম। হ্যাঁ, এই যে এফকেএস হলো ব্রিটিশ, এমকেএস হলো ম্যাট্রিক্স, আর সিজিএস হলো গিয়ে আন্তর্জাতিক। বুঝাইতে পারছি? এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এখন ধীরে ধীরে চেঞ্জ হয়েছে, এবং যেটা ছিল ব্রিটেনের ব্রিটিশ পদ্ধতিতে এখন সেটাকে ম্যাট্রিক্স পদ্ধতিতে অনেক ক্ষেত্রে নিয়ে আসছে অনেকে। আমাদের দেশের গুলো মনে হয় না আনছে। আমি তো বললামই বিএস পর্চাটা বা বিএস যে জরিপটা হয়েছিল সেটা হচ্ছে সবচেয়ে খারাপ জরিপ। এটা নিয়ে এখনো সবার মধ্যে দ্বন্দ্ব হয়, এবং যখনই দ্বন্দ্ব হয় এই যে মানচিত্রগুলো সব নিয়ে বসে, খতিয়ান মানচিত্রগুলো সব নিয়ে বসে, মৌজা মানচিত্রগুলো, বুঝছো? যে এখানে আগে আগে কি আসছিল, এখন কি হইব। তারপরে হচ্ছে এই বৃহৎ মানচিত্রের আরেকটি হচ্ছে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্রটা সুষ্ঠু এবং নির্ভুলভাবে করানোর জন্য ত্রিভুজীকরণ জরিপের মাধ্যমে, তোমরা জরিপ কাজ শিখতে গেলে তোমাদের একটা টিডিআর কি জানি, আমি এটা শিখতে, থিওডাইল বুঝি, থিওডাইল একটা জরিপ করে বুঝি, ওই ত্রিভুজীকরণ জরিপের মাধ্যমে অঙ্কন করা হয় বললে এরূপ বৃহৎ স্কেলের মানচিত্রকে মানে বলা হয়ে থাকে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। মানে ওটাকে বলা ত্রিভুজীকরণ মানচিত্রের জরিপের সাহায্যে এটা করা হয়, অর্থাৎ জমির কোনো অংশ বাদ যাবে না। জমিতে ভাঙাচোরা অংশ থাকে না, যে আমার সাইড দিয়ে একটু বাইরে গেছে, ওই দিক দিয়ে একটু বের হয়ে গেছে, তখন মাপটা ত্রিভুজের মাধ্যমে ফেলায়। তোমরা কিন্তু এটা জানো ভালো করে, যারা তোমার সবসময় সায়েন্স থেকে আসতো বেশিরভাগ, এই যে সায়েন্স থেকে আসো তোমরা কিন্তু জানো যে যখনই আমি জ্যামিতিক পদ্ধতিতে যাব জমির কোনো অংশ বাদ থাকবে না, অর্থাৎ কোনো অংশই আমার বাদ থাকবে না, সবকিছু চলে আসবে। এবং সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে জ্যামিতিকীকরণের, সেটা হচ্ছে ত্রিভুজ। যখনই আমার ছোট অংশ থাকে আমরা চেষ্টা করি যে বড় ত্রিভুজ, ছোট ত্রিভুজ সব ত্রিভুজের সাহায্যে মিলাই। এই যে মিলানো, সেই ত্রিভুজের সাহায্যে যে জরিপ কার্য, এই বৈচিত্র্য সূচক মানচিত্র সাধারণত করা হয়ে থাকে। কোন সূক্ষ্মাতি সূক্ষ্ম মাপ এই মানচিত্রে দেওয়া হয়ে থাকে। সাধারণত পয় নিষ্কাশন, পানি নিষ্কাশন, জলাভূমি, বনভূমি, পরিবহন ব্যবস্থা, শহর, এবং এই মানচিত্রগুলোকে এখানে দেখানো হয়ে থাকে। এটার আরেকটা নাম হচ্ছে টপোশিট। টপোশিট মনে হয় তোমরা 3rd ইয়ারে করবে। টপোশিটও একে বলা হয়ে থাকে। আন্তর্জাতিক সাংকেতিক চিহ্নের সাহায্যে আন্তর্জাতিক সাংকেতিক চিহ্ন, আন্তর্জাতিক রং পদ্ধতি দুইটাই দেওয়া আছে। তোমাদের তো আবার জানার আগ্রহ কম, আমার ছেলেদের খালি হলো গিয়ে ফেসবুক নিয়ে বয়ে থাকে। ফেসবুকে কে কি বলবো। সামরিক বাহিনীরা সাধারণত এই ধরনের মানচিত্র ব্যবহার করে। আমি যখন নওগাঁ সরকারি কলেজে প্রথম করি, ওইখানে একটা আলমারি ছিল, আলমারিতে ম্যাডাম ছিল হেড। তো ম্যাডাম বললো কি আলমারিটা একটু খুলো, আলমারিটা অনেকদিন ধরে খোলা হয় না। তো আলমারিটা খুলে, তো ওইখানকার যে নাকি ছিল তোমাদের যে মামা যারা নাকি অফিস সহায়ক, ওনাদের বললো কি আলমারিটা পরিষ্কার করে নেই। আলমারিটা আমি আসছি, ম্যাডাম আমারও আসার আগে 4 বছর আগে গেছিল নওগাঁ সরকারি কলেজে, 4 না 3 বছর আগে। ম্যাডাম বলছে আমি আসার পরে এই আলমারিটা খোলা হয়নি, আলমারিতে কি আছে একটু দেখবো। আলমারিটা খুলে একটু দেখো। তো এই আলমারি যখন খুলে তখন দেখে অনেকগুলা টপোশিট, এবং এই টপোশিট গুলো অঙ্কন করা হয়েছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময়। আমাদের দেশের যে সামরিক বাহিনীরা ছিল তারা এঁকেছিল, আর কিছু আছে পাকিস্তানিরা যে আঁকছিল, তারা পাকিস্তানি সামরিক বাহিনীরা যে আঁকছিল সেটা। তখন বলে যে আমাদের দেশের গুলো নয় বুঝলাম কেনা হয়েছে বা আনা হয়েছে, কিন্তু পাকিস্তানি, তখন বলে নওগাঁ সরকারি কলেজ পাকিস্তানি সামরিক বাহিনীর ঘাঁটি ছিল। তারা এই যে মানচিত্র গুলো আঁকছে ওইটা রয়ে গেছিল, এই রয়ে যাওয়া মানচিত্রটা এই আলমারির ভিতরে ঢুকানো হয়েছে। ওই আলমারিটা দেওয়া হয়েছিল, জিওগ্রাফিতে গিফট করা হয়েছিল। দেখো এই যে বিষয়গুলো সামরিক বাহিনী সাধারণত এই মানচিত্র আঁকে। এই মানচিত্রগুলোতে দেখবা যে নদী চিহ্ন দেওয়া আছে, নদী যাচ্ছে ওইখান দিয়ে, ছোট ছোট বসতি চিহ্ন আছে, জলাভূমি চিহ্ন থাকে। অর্থাৎ আমি যাব কোন দিক দিয়ে গেলে আমার কি কি পড়বে
সেটা মৌজা মানচিত্রে আছে, কিন্তু বৈচিত্র্য সূচক মানচিত্রতে একদম আরো বেশি চিহ্নিত করা থাকে। এই ধরনের মানচিত্রগুলো সাধারণত 1 ইঞ্চিতে 1 মাইল বা 1 ইঞ্চিতে 4 মাইল এরকম স্কেলে অঙ্কন করা হয় থাকে। আর ম্যাট্রিক্স পদ্ধতিতে বর্তমানে দেখানো হয় যে মানচিত্রগুলো আঁকে সেগুলো হচ্ছে প্রতি অনুপাত 1:50,000 বা 1 ইঞ্চির জন্য 1 মাইল করে নতুন করে দেখানো হইতাছে। ঠিক আছে, ব্রিটিশ সরকাররা সাধারণত এই যে এখনো ব্রিটিশরা এই টপোশিটটা তাদের বিভিন্ন কাজে ব্যবহার করে। আর আমাদের দেশে যারা নাকি আর্মি সাইডে তারা গেছে টপোশিটের মানচিত্র বের করার জন্য, কিন্তু আবার আমাদের যে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগে যে এই টপোশিটের মানচিত্র আমি এই কাজে এখান থেকে নিতে হবে, আমাকে নকল একটা নিতে হবে। এগুলো কিন্তু আসল না, মানে যেগুলো আমরা পাই সেগুলো আসল না, এগুলো ফটোকপি করে আমাকে দেয় বা এঁকে দেয়, এবং বিশেষ কিছু মানুষ আছে তাদের দ্বারাই এটা বের করা হয়, অন্যেরা কেউ পারবে না, আগে অনুমোদন লাগবে। তারপর হচ্ছে থানা মানচিত্র। একটা থানার অন্তর্গত কতটা ইউনিয়ন আছে, গ্রামের সীমানা, বিভিন্ন দিকে বস্তুর মধ্যবর্তী দূরত্ব, বসতি এলাকা কোন জায়গায়, এসব সূক্ষ্ম বিষয় সাধারণত থানা মানচিত্রে দেখানো থাকে। থানায় যারা থাকে তাদের কাছে যে মানচিত্রটা অঙ্কন করা হয় সেটাকে বলা হয় থানা মানচিত্র। আমাদের কাছেও থাকে, যেমন ঢাকার যে কোনো একটা থানার মানচিত্র অনেক সময় আমাদের পাওয়া যায়, রাস্তাঘাটে এখন কিনতে পাওয়া যায়। 14 ইঞ্চিতে 1 মাইল থানার স্কেল এখন হলো 14 ইঞ্চিতে 1 মাইল করা হয়। আর আরেকটা হচ্ছে বৃহৎ স্কেলে, সেটা হচ্ছে এলাকা মানচিত্র। জেলা বা প্রদেশের মানচিত্রগুলো সাধারণত এই অঙ্কন করা হয়। থানা, সীমানা, কাঁচা রাস্তা, পাকা রাস্তা, শহর, হাট বাজার কোন দিকে আছে, গঞ্জ এলাকা কোন জায়গায় আছে, সাংস্কৃতিক তথ্য এখানে সন্নিবেশ করা হয়। সাধারণত প্রতি অনুপাত 1:25,000 স্কেলে এগুলো অঙ্কন করা হয়। তাহলে বৃহৎ স্কেলের যে মানচিত্র সেগুলো কি কি বাবা? 5টা কিন্তু বললাম, বলো কি কি, একজন বলো আমি শুনি। ভয় নাই, আজকে বসছি, চিন্তা ভাবনা করছি, তোমাদের কিছু বলবো না, তোমরা যেমনি ইচ্ছা অমনে যাও, আমার কি। একজন বলো কি কি বলেছি বৃহৎ স্কেলের মানচিত্রগুলো। আমি আবার বলছি, আমি বলেছি বৃহৎ স্কেল ভিত্তিক মানচিত্র হচ্ছে 2 প্রকার, বৃহৎ স্কেলের মানচিত্র, ক্ষুদ্র স্কেলের মানচিত্র। আবার বৃহৎ স্কেলের মানচিত্রটাকে ভাগ করা হয়ে থাকে 4 ভাগে: নীল নকশা, ক্যাডাস্ট্রাল মানচিত্র, বৈচিত্র্য সূচক মানচিত্র, থানা মানচিত্র, এলাকা মানচিত্র। নীল নকশা, ক্যাডাস্ট্রাল মানচিত্র, বৈচিত্র্য সূচক মানচিত্র, থানা মানচিত্র, এলাকা সূচক মানচিত্র। ক্ষুদ্র স্কেলের মানচিত্রটাকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। এই ছোট স্কেল অর্থাৎ কোন বৃহৎ এলাকাকে যখন ছোট করে দেখায় তখন সেটাকে বলা হয়ে থাকে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। যেমন পুরো পৃথিবীকে আমরা একটা কাগজের মধ্যে নিয়ে আসি, সেটাকে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। তো ক্ষুদ্র স্কেলের মানচিত্রগুলো কি কি? যেমন আন্তর্জাতিক মানচিত্র, দেয়াল মানচিত্র, তোমরা যে বইটা অ্যাটলাসটা আমরা ব্যবহার করি মানচিত্রের যে কোনো বই, সেটা মানচিত্রের মানচিত্র, বিমান মানচিত্র, নৌচালনার মানচিত্র, এগুলো হচ্ছে সব ক্ষুদ্র স্কেলের মানচিত্র, অর্থাৎ বৃহৎ এলাকাকে ছোট্ট জায়গায় নিয়ে আসে, সেগুলো হচ্ছে সব ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এগুলোর বর্ণনাটা আমি পরে বলবো, আগামী ক্লাসে বলবো। আজকে 48 মিনিট অলরেডি হয়ে গেছে, সবার মুখ খারাপ, কালা হয়ে গেছে, পড়ালেখার থেকে মন উঠে গেছে। দ্বিতীয়ত ছিল বিষয় ভিত্তিক মানচিত্র। বিষয় ভিত্তিক মানচিত্রটাও আবার 2 প্রকার: 1 প্রাকৃতিক মানচিত্র, 2 সাংস্কৃতিক মানচিত্র। তো প্রাকৃতিক মানচিত্র গুলোর মধ্যে কি কি আছে? যে আমরা প্রাকৃতিক বিষয়াবলী দেখাই, যেমন ভূপ্রকৃতি, ভূতাত্ত্বিক, বন্ধুরতা, মৃত্তিকা, আবহাওয়া, জলবায়ু, বায়ুর তাপ, বায়ুর চাপ, উদ্ভিদ, জ্যোতিষ্ক, এই যে প্রাকৃতিক বিষয়াবলী যেটাতে দেখায় সেটা হচ্ছে প্রাকৃতিক মানচিত্র, যেটা বিষয়াবলী, অর্থাৎ এই বিষয়ের মানচিত্রটা আমি অঙ্কন করব। তারপর হচ্ছে সাংস্কৃতিক। সাংস্কৃতিকটাকে আবার 2 ভাগে ভাগ করছি, 1 সামাজিক আর একটা হচ্ছে সাংস্কৃতিক। সামাজিকটা কি?
সামাজিকটা হচ্ছে লোকে কোনো গোষ্ঠী, অর্থাৎ কোনো এই গোষ্ঠীটা কোন কোন, এই যে এই পৃথিবীর কোন কোন অঞ্চলে বসবাস করে, বা বাংলাদেশের কোন কোন অঞ্চলে বসবাস করে, বা কোন কোন ভাষাভাষী বাংলাদেশে আছে, এই বিষয়গুলো যখন দেখানো হয় তখন সেটাকে বলা হয়ে থাকে সামাজিক বিষয়াবলী উপস্থাপন। অর্থনৈতিক বিষয়াবলীর মধ্যে আছে আবার রাজনৈতিক, ঐতিহাসিক, সামরিক, সাংস্কৃতিক মানচিত্রকে কয়েকটা ভাগে ভাগ করছে আবার। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ঐতিহাসিক, সামরিক, ভূমি ব্যবহার মানচিত্র যেটা তোমরা কাজ করবে, ল্যান্ড সার্ভে, ঠিক আছে, তারপর হচ্ছে বন্টন মানচিত্র। এগুলো হচ্ছে সাংস্কৃতিক মানচিত্রের অংশ। এগুলো বইয়ে আছে, তোমরা তো পড়ো না, আমি যাওয়ার পর তোমাদের মনে করাই দিচ্ছি, বারে বারে বলতেছি খাতায় লিখতে, কিন্তু অনেকেই লিখতেছো না, সব ক্যামেরা বন্ধ করে বেরিয়েছো, ওটা আমি না দেখি। আজকে কিন্তু ডিওতে হচ্ছে, ক্যামেরা কিন্তু সবার ওপেন থাকার কথা ছিল আজকে। আর তথ্যভিত্তিক মানচিত্রটাকেও দুই ভাগে ভাগ করে, যে কাজটা কিনা সাধারণত আমি করাবো তোমাদের তথ্যভিত্তিক মানচিত্র, তোমাদের ক্লাসের জন্য তথ্যভিত্তিক মানচিত্রগুলো কাজ আমাকে করাতে হবে। সেটা হচ্ছে গুণগত মানচিত্র আর পরিমাণগত মানচিত্র। মানে তথ্যভিত্তিক মানচিত্রকে আবার দুই ভাগে ভাগ করছে, গুণগত এবং পরিমাণগত। গুণগতর মধ্যে প্রাকৃতিক, সাংস্কৃতিক বিষয়াবলী আসে, জলবায়ু মানচিত্র, আবহাওয়া মানচিত্র, মৃত্তিকা মানচিত্র, উদ্ভিদ মানচিত্র, এগুলো হচ্ছে গুণগত, অর্থাৎ গুণ বিষয়। আর পরিমাণ হচ্ছে যেমন সমমান রেখাচিত্র, সমচাপ রেখাচিত্র, সমতাপ রেখাচিত্র, লবণাক্ততার রেখাচিত্র, সমোন্নতি রেখাচিত্র, বৃষ্টিপাতের সংখ্যা, তারপরে ধরো হচ্ছে গিয়ে তোমাদের যেটা করাবো বিন্দু মানচিত্র, বৃত্ত মানচিত্র, চক্র মানচিত্র, গোলক, প্রবাহ রেখা, ঘনত্ব মানচিত্র, এই সবগুলো কাজ আমরা করবো। অর্থাৎ পরিমাণগত যে মানচিত্র আছে, পরিসংখ্যানিক চিত্র উপস্থাপন, এই কাজগুলো আমি তোমাদের করিয়ে থাকি এবং করাবো। আর স্কেল সাধারণত স্যারই করায়, সেটা স্যার করাবে। আমার কাজ হচ্ছে তোমাদের এই বিষয়গুলো দেখা। তো এই যে বাবা মানচিত্রের প্রকার ভেদটা একবার হলো রিডিং দাও, কারণ এখান থেকেই মূলত তুমি জানবা যে আমি কোথা থেকে কোথায় আসছি। আর মানচিত্রের স্কেল থেকেই মূলত তুমি আমার এই যে স্কেল অঙ্কন করা, এত মানচিত্র ছোট বড় করা, আয়তন নির্ণয় করা, এই মানচিত্র থেকে আমার সমস্ত কাজ। আমি জিওগ্রাফি ছাত্র হিসাবে যে কোনো মানচিত্র দেখতে বলবো যে এটা এতটুকু স্কেলে অঙ্কন করছে, কারণ আমি মানচিত্রের স্কেল কোথায় থাকে বা কিভাবে অঙ্কন করে, প্রতিভ অনুপাত থেকে কিভাবে আমি বের করতে পারবো, বা রৈখিক ভাবে আমি কিভাবে বের করতে পারবো, এটা আমার মাথায় কিন্তু দেওয়া আছে, দেওয়া থাকবে তোমাদের বাবা। তো আজকে এই পর্যন্তই থাকো, তো সবাই ভালো থাকো। তোমাদের রুল অনুযায়ী বলা হয়েছে সবাইকে সুস্থ থাকতে বলা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজটা বাবা বারে বারে করবা, তবে বেশি করো না, হাত খসখসা হয়ে যায়। বাইরে থেকে এসে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজ করবা, ঠিক আছে? ঘরে থাকলে দরকার নাই, ঘরে থাকলে মাস্ক পরারও দরকার নাই।